নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প বাঁদির মেয়ে। নাসের মিয়া সেদিন মাঠ থেকে সকাল করেই ফিরেছিলেন। শুক্রবারেই তিনি এই সময় ফেরেন। জুম্মার নামাজ পড়তে হয়, মাঠে বড় অসুবিধা। তাছাড়া এই সময়টা পরিবারের সকলকে নিয়ে তিনি নামাজ পড়েন। মাঠে তা সম্ভব নয়। হতে পারে আজ তার অবস্থা খারাপ, তা বলে তার ঘরের মেয়ে ছেলেরা মাঠে যাবে নামাজ পড়তে, এ আজও তিনি ভাবতে পারেন না। নার্সের উঠোনে এসে ডাকলেন, রাবেয়া। কোথায় রাবেয়া? একটু বিস্মিতই হলেন নাসের মিয়া। রাবেয়ার তো কোনোদিন সময়ের হিসাব ভুল হয় না। নিয়মের ব্যতিক্রম তার স্বভাবের বাইরে। অন্যদিন সে তার ভাত মাঠে নিয়ে যায় দ্বিপ্রহর বেলায়। সূর্য মধ্য গগনে পৌঁছবার সঙ্গে সঙ্গেই দূর আলের পথে রাবেয়ার সাদা শাড়ি পরা মূর্তিটা দেখা যায়, ভাতের পুঁটুলিটা নিয়ে আলের উপর দিয়ে হেঁটে আসছে। অবশ্য জুম্বাবারে ভাত নিয়ে যেতে হয় না, কারণ নাসের ওই দিন সকাল করে বাড়ি ফেরেন, নামাজ শেষ করে ভাত খান। তাহলেও এই শুক্রবারগুলোতেও রাবেয়ার আচরণ একেবারে সূর্যের আহ্নিক গতির মতোই বাঁধা থাকে। গাড়ুতে করে অজুর জল গামছা নিয়ে সে এই দাওয়ায় সিঁড়িতে অপেক্ষা করে। এলেই হাতে পায়ে জল ঢেলে দেয়, গামছা দিয়ে পা মুছিয়ে দেয়। তারপর দাওয়াতে পাটি বিছিয়ে দেয় নামাজ করার জন্য। ততক্ষণে বিবিরা এবং বাড়ির অন্য পরিজন সবাই এসে যায় প্রস্তুত হয়ে। কিন্তু আজ কি হলো? অসুখ করল নাকি রাবেয়ার? আরও একটু গলাটা চড়িয়ে ডাকলেন, রাবেয়া, এই রাবেয়া। স্বামীর গলার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলেন বড় বিবি দৌলত। ও কি, রাবেয়া তোমার অজুর জল দেয়নি? কোথায় গেল সে? দাঁড়াও, আমি আনছি। দৌলত ছুটে গিয়ে জল গামছা নিয়ে এলেন। ছোট বিবি আমিনা এলেন পাটি নিয়ে। বাকি সবাইও যথারীতি দেখা দিতে শুরু করল। কিন্তু রাবেয়ার হলো কি? তার কি অসুখ বিসুখ করল নাকি? কি জানি। ওরে, কে আছিস? দেখ না রাবেয়া কোথায়? নাসের মিয়া একবার উঠোনের দিকে তাকিয়ে দেখলেন। রোদ সরে গেছে বহুদূর, নামাজের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে। তিনি আর কথা না কয়ে নামাজে বসলেন। বাকি সকলে তার দেখাদেখি শুরু করল নামাজ। রাবেয়া কিন্তু তখনও এলো না। নাসের মিয়া বোধহয় মন দিয়ে সেদিন ঈশ্বরকেও ডাকতে পারেননি। রাবেয়ার জন্য সত্যই চিন্তিত হয়েছিলেন তিনি, উদ্বিগ্ন হয়েছিলেন। সাধারণত নামাজ শেষ করেই তিনি ভাত খেতে বসেন, কিন্তু সেদিন সে নিয়মের ব্যতিক্রম দেখা গেল। উঠেই সোজা বাড়ির ভিতর চলে গেলেন। দৌলত ও আমিনা, তার দুই বিবি ব্যস্ত হয়ে উঠলেন। আমিনা বললেন, আপনি খেতে বসুন, আমি দেখছি। দৌলত বললেন, ব্যস্ত হচ্ছ কেন? অসুখ করে থাকে, আমি দেখছি। তুমি অত উতলা হও কেন সামান্য একটা বাঁদির জন্য? ললাটে তার বিরক্তির ভ্রুকুটি। কিন্তু নাসের কোনো কথায় কান দিলেন না। অন্তঃপুর গিয়ে সোজা দাসীদের মহলে চলে গেলেন। মহল অবশ্য নয়, মহলের পরিহাস। কিন্তু সবাই অভ্যাসবশত তাই বলে। বিরাট দুটো আটচালায় কয়েকখানা করে ঘর। একটা তার কাছারি বাড়ি, দৌলত বিবি ঠাট্টা করে বলেন দরবারি মহল। আর একটা অন্দর বা হারেম। হারেমের দুপাশে ছোট ছোট চারটি খোপের মতো ঘরে থাকে ঝি, রাঁধুনি ইত্যাদি। তাকেই বলা হয় বাঁদি মহল। এককালে এইসবেই অভ্যস্ত ছিলেন তাঁরা। পঙ্খের কাজ করা দেওয়াল ও পাথরের মেঝে, তাতে পাতা থাকত বুখারার গালিচা। কিন্তু সেসব আজ স্মৃতি। স্মৃতি বলাও ভুল, কারণ কোনোটাই নাসেরের মনে পড়ে না। সবটাই শুধু লোকমুখে শোনা, শ্রুতি বলাই ঠিক।
আজ মসনদ নেই, রাজত্বও নেই, এমনকি জমিদারিও নেই। সাধারণ সম্পন্ন চাষি গৃহস্থ, এই তাঁর পরিচয়। ছিটে বাঁশের দেওয়ালে মাটি লেপা, খড়ের চালা, এইখানে আজ তাকে জীবন কাটাতে হচ্ছে। মাটির মেঝেতে পা দিতে পারেন না বলে পেটা চুনের মেঝে করে নিয়েছেন। বর্ষাকালে চুন লেগে পায়ে ঘা হয়ে যায়। নাসিরকে তার বিবিরা আজও শাহজাদা বলে, কিন্তু বাইরে সকলকার কাছেই তিনি শুধু বড় মিয়া। মুনিব চাকর সকলকার কাছেই। তা হোক, নাসির তাতে বিচলিত নন। মসনদ সুদূর, সে পথ দুর্গম এবং কণ্টকাকীর্ণ, সে পথে যাবার জন্য তিনি ব্যস্ত নন মোটেই। তাঁর ভাগ্যেই তিনি সন্তুষ্ট। কি হবে অশান্তির মাঝে গিয়ে, নিজের এবং নিজের আত্মজনের জীবন বিপন্ন করে? তার চেয়ে এই শান্তির মাঝে প্রকৃতির এই অবারিত মুক্ত প্রমোদ কাননে পাখির ডাকে ফুলের গন্ধে দুবেলা দুমুঠো মাছ ভাত খেয়ে দিন কেটে যায়, এই তাঁর ভালো। শাহী রক্ত তাঁর ধমনীতে বুঝি একেবারেই ঘুমিয়ে পড়েছে। এর চেয়ে বেশি কোনো আশা তার নেই, এর চেয়ে বেশি আরাম তিনি চান না। এমনকি উচ্চাসার মোহে ভুলে সিংহাসনের ষড়যন্ত্রে জড়িয়ে না পড়ে যে এখানে এসে এই সামান্য জীবনযাত্রা শুরু করেছিলেন ওর মা, সেজন্য তিনি মার কাছে কৃতজ্ঞ। নাসের বাঁদিদের ঘরের সামনে গিয়ে ডাকলেন, রাবেয়া, এই রাবেয়া। ও মহলের বারান্দা থেকে জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে দৌলত দাঁতে দাঁতে চেপে বললেন, আদিক্ষেতা। তিনি আর দাঁড়ালেন না, পাশের একটা ঘরে ঢুকে পড়লেন। নাসের সাড়া না পেয়ে রাবেয়ার ঘরের সামনে এসে চৌকাঠে পা দিয়ে দাঁড়ালেন। ভিতরে যেতে এখনও তাঁর বাধে। বাঁদিদের ঘরে যাওয়ার আইন নেই তাঁদের। রাবেয়া, ধর্মর করে ঘরের সামনে এসে দাঁড়ালো রাবেয়া। জনাব আলী জনাব, এখানে? অতি কষ্টে অস্ফুট কণ্ঠে উচ্চারণ করে রাবেয়া। 15-16 বছরের ছিপছিপে মেয়ে রাবেয়া, উজ্জ্বল শ্যামবর্ণ। তবে দৌলত কি আমিনা, এমনকি নাসের মিয়ার পাশে দাঁড়ালেও কালো বলে মনে হয়। মুখশ্রীও এমন কিছু অসাধারণ নয়, কিন্তু সে মুখের গঠনে কোথায় একটা করুণ মাধুর্য আছে, শান্ত আত্মনিবেদনের ভাব আছে, যা দেখলে পুরুষের চিত্ত স্নেহার্দ্র হয়ে আসে। আর তার চোখ দুটি বড় সুন্দর, টানা টানা আয়ত চোখে যেন সুদূরের স্বপ্নাঞ্জন মাখা। হাসিতে তা শতদ্বীপের মতো উজ্জ্বল হয়ে ওঠে, কান্নায় তা নীল সরোবরের কথা স্মরণ করিয়ে দেয়। যে রাবেয়া এখন এসে দাঁড়ালো, তার চোখে অবশ্য নীল সরোবরের আভাস নেই, এখন তা দুটি রক্তোৎপল হয়ে উঠেছে, অর্থাৎ অবিশ্রাম কান্নায় চোখ লাল হয়ে উঠেছে, চোখের কোণগুলো পর্যন্ত ফুলো ফুলো। ও কি রে রাবেয়া, কাঁদছিলি? কি হয়েছে? অসুখ করেছে? বড় বিবি বকেছে? তাই পড়ে পড়ে কাঁদছিস? আমার আসার কথাও মনে ছিল না তোর? এমন কি দুঃখ পেয়েছিস রে? আরও কাছে এসে ওর মাথায় হাত রাখলেন নাসের মিয়া। রাবেয়া তখনও কান্নার বেগ সামলাতে পারেনি, তখনও সে ফুলে ফুলে ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠছে। কোনো মতে কষ্টে সে বললে, অপরাধ হয়ে গেছে জনাব, মাফ করুন। তা তো করব, কিন্তু কি হলো বল দেখি। রাবেয়া নিরুত্তর, প্রাণপণে সে কান্নার বেগ সম্বরণ করছে। এ কি লজ্জা, ছি ছি, কোনো রকমে সহজ হতে পারলে যেন বাঁচে সে। কি হলো বল না রে, দেখ আমি এখনো খাইনি। চমকে ওঠে রাবেয়া, ব্যাকুল হয়ে ওঠে। এখনো আপনার খানা দেয়নি? চলুন আমি যাচ্ছি। সে ছুটেই বেরিয়ে যাচ্ছিল, বাধা দিয়ে পথ আটকে দাঁড়ালেন নাসের। বল আগে কি হয়েছে। সে ছেলে মানুষই, সে শুনলে আপনি হাসবেন। আপনার দুটি পায়ে পড়ি, আমাকে যেতে দিন, বড় অন্যায় হয়ে গেছে। এই যে বিকেল হয়ে গেল, কখন খাবেন আপনি? সেই কখন নাস্তা করে বেরিয়েছেন,
নিশ্চয়ই খিদে পেয়েছে আপনার। তা হোক, তুই বল আগে, নইলে ছাড়ব না, যত খিদেই পাক আমার। অসহায় ব্যাকুলভাবে চারিদিকে চায় রাবেয়া। ওধারের দাওয়ায় উঠানে বহু কৌতূহলী চোখ, কোনো চোখে কৌতুক বিদ্রুপ, কোনো চোখে ঈর্ষা। রাবেয়া সামান্য বাদী, তার প্রতি মালিকের এ মনোযোগ অস্বাভাবিক না হলেও কৌতুকপ্রদ বৈকি। রাবেয়া মাথা নিচু করে আস্তে আস্তে বলল, ভোরবেলা বড় বিশ্রী স্বপন দেখেছি। খোয়াব দেখেই এমন মাথা খারাপ হয়ে গেল? সে আবার কি খোয়াব রে? হেসে ওঠেন নাসির মিয়া। লজ্জায় লাল হয়ে ওঠে রাবেয়া, মাথাটা আরও হেঁট হয়ে যায়। কোনো মতে বলে, স্বপন দেখেছি যেন বিস্তর ফৌজ এসেছে আমাকে ধরে নিয়ে যাবার জন্য। কারা কারা সব এসেছে যেন, তাদের জমকালো পোশাক, ঘোড়া, হাতি, কত কি। তারা যেন আপনাকে ধরে নিয়ে চলে গেল, এই বাড়ি খালি পড়ে। আর আমিও পড়ে রইলাম। নতুন কান্নার বেগে শেষের কথাগুলো অস্পষ্ট গোলমেলে হয়ে পড়ে। এবার হা হা করে হাসেন নাসির মিয়া। ঘুম ভেঙে উঠে কি দেখলি? লোকে লোকারণ্য, সেনা সামন্তে মাঠ ভরে গেছে একেবারে। দূর পাগলি, স্বপ্ন তো আর সত্যি নয়, স্বপ্ন স্বপ্নই। তা নিয়ে এত মন খারাপ করার কি আছে? তবে যে বড় বিবি বলেন ভোরের খোয়াব সত্যি হয়। দূর পাগলি, তাই কখনো হয়? আমি যে আজ ভোরে খোয়াব দেখেছি আমি রাজা হয়েছি। চল চল, যত সব বাজে ঝামেলা। নাসির মিয়া উঠোনে নেমে এলেন। চোখ মুছতে মুছতে রাবেয়াও এলো তার পিছু পিছু। কথাটা হেসে উড়িয়ে দিলেও নাসির মিয়া কিন্তু অন্যমনস্ক হয়েই রইলেন। এমনকি খাওয়ার সময় দৌলত বিবি মুখ অন্ধকার করে সামনে বসে থাকা সত্ত্বেও তিনি তার লক্ষ্যই করলেন না। অথচ দৌলত বিবিকে তিনি একটু সমীহ করে চলেন, তা সবাই জানে। আর তার কারণও আছে। সে দুর্দিনে বান্ধব বলতে ওদের কেউ ছিল না গোটা প্রাসাদে, বরং দুশ্মনই ছিল চারিধারে। রাজাদের জ্ঞাতিই হল শত্রু, রাজত্বের বিঘ্ন, উন্নতির পথে কণ্টক। সেদিন তাকে নিয়ে সেখানে বাস করলে শেষ পর্যন্ত বাঁচানো কঠিন হতো। তাই অনেক ভেবে ওর মা সেই শিশুপুত্রকে কোলে করে এক অন্ধকার রাত্রে পিছনের পথ দিয়ে প্রাসাদ ত্যাগ করেন এবং রাতারাতি ছিপ নৌকায় বহুদূর পালিয়ে আসেন। সেদিন সঙ্গে করে ধনরত্ন আনতে পারেননি বেশি, লোকজন তো নয়ই। মাত্র জনাদশেক বিশ্বস্ত সেবক ছিল সঙ্গে, আর পুরনো এক দাসী, সেই ছিল নাসেরের ধাত্রী। সুতরাং সেদিন রাজধানী থেকে বহু দূরে না পৌঁছানো পর্যন্ত নিশ্চিন্ত হতে পারেননি নাসেরের মা। যে দুর্দিনে এখানে ওদের আশ্রয় দেন দৌলতের বাবা, শুধু আশ্রয় দিয়েই ক্ষান্ত হননি, সদাচরণই করেছিলেন। সাধারণ আশ্রিতের মতো করুণার সঙ্গে ব্যবহার করেননি, মহামান্য অতিথির মতোই সম্মান দেখিয়েছিলেন। সেই কৃতজ্ঞতাতে নাসিরের মা তাঁর 4 বৎসরের পুত্রের সঙ্গে দৌলতের বিবাহ দিয়ে বিপুল ঋণ খানিকটা পরিশোধ করেন। তারপর থেকে দৌলতের বাবাই হন ওর অভিভাবক। এই ঘরবাড়ি, জমি জমা সবই তাঁর দেওয়া। যদিও আমরণ তিনি ওকে শাহজাদা বলেই সম্বোধন করে গেলেন এবং কখনো ওর সামনে বসতে পারলেন না, হাত জোর করে দাঁড়িয়েই কথা বলে গেলেন, কিন্তু দৌলত তাঁকে ভয় করতেন না কোনো দিনই। খেলার সাথীকে স্বামী বলেও খাতির করতে পারেননি, বরং কথায় কথায় তাঁকে ধমকি দিতেন। তাঁর মুখ অন্ধকার দেখলে তাই ব্যস্ত হয়ে পড়াই নাসেরের স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু আজ তিনি এমনই অন্যমনস্ক হয়ে পড়েছিলেন যে দৌলতের অন্ধকার মুখও তাঁর চোখে পড়ল না। তেমনি চোখে পড়ল না
সপত্নীর উষ্মায় আমিনার চোখে কৌতুকের হাসি। তিনি খেয়েই চললেন, নিঃশব্দে, কতকটা অভ্যাসবশে। কথাটা রাবেয়াকে বলেছেন হাসতে হাসতে, কিন্তু বলার সঙ্গে সঙ্গেই কথাটা তার কানে বেজেছে। তার স্বপ্ন আর রাবেয়ার স্বপ্নে কোথাও একটা মিল আছে বুঝি। রাজা হলেও তাকে নিয়ে যেতে লোক লস্কর আসতে পারে, রাজরোষে পড়লেও তাই। সৈন্য সামন্ত এসে তাকে ধরে নিয়ে যেতে পারে। চরম সৌভাগ্য ও চরম দুর্ভাগ্য দুই কারণেই। তাহলে তাহলে কি? পরক্ষণেই মনে মনে নিজেকে বিদ্রূপ করে ওঠেন নাসের মিয়া। আজও ওই মোহ গেল না? আশ্চর্য! উচ্চাশা থাকা ভালো তা তিনিও জানেন, যদি সে উচ্চাশার পেছনে উদ্যম থাকে। এ শুধুই মোহ। যদি দৈব কোনো অনুগ্রহ করে এই বৃথা আশা, কিন্তু তা হবার নয়। ইলিয়াস শাহী বংশের সূর্য অস্ত গেছে। নতুন বংশ, নতুন রক্ত এসে দখল করেছে সে গদি। আর যদি ইলিয়াস শাহী বংশই থাকত তাতেই বা কি? তাঁর জন্মের পরে ওই বংশের বহু সুলতান গদিতে বসেছে, আরও বসতে পারত বাধা না পেলে। ওর কথা কোনোদিনই উঠত না। ওর কিসেরই বা দাবি? অকস্মাৎ দৌলতের উচ্চ তীক্ষ্ণ কণ্ঠে তাঁর চিন্তার সুতো যেন এক টানে ছিঁড়ে যায়। দৌলত বিবি বলছেন, তোমার এখন বয়স হয়েছে। ওই ছুরিটা তোমার মেয়ের বয়সী, তার উপর বাঁধি। ওর সঙ্গে অত বাড়াবাড়ি করা কি উচিত? চাকর বাকর কিসেন মজুররা পর্যন্ত হাসাহাসি করে। তোমার লজ্জা শরম না থাকে, আমার তো আছে। আমার যে লজ্জায় মাথা কাটা যায়। ভাত খেতে খেতে বিহলের মতো মুখ তুলে তাকান নাসির মিয়া। কি হয়েছে? তুমি কার কথা বলছো? কার কথা আবার বলবো? ওই বাঁধিটার কথা। ওর আসপদ্দা তুমি দিন দিন বাড়িয়েই তুলছ। ওর সঙ্গে অত কথা কিসের তোমার? ওকে অত প্রশ্রয় দেবারই বা কী দরকার? নাসির মিয়ার পাঠান রক্ত নিমেষে মাথায় চড়ে যায় আজ। কঠিন কণ্ঠে বলেন, বাঁদিদের বিয়ে করা তো আমাদের বংশে নতুন নয় দৌলত বিবি। দৌলতের মুখ অরুণ বর্ণ হয়ে উঠল। তিনিও সমান দম্ভের সঙ্গে জবাব দিলেন, হ্যাঁ, তা অবশ্য ঠিক। বান্দি বান্দা না হোক, রাস্তার লোক ধরে তার সঙ্গে বিয়ে দেওয়া আমাদের বংশেও হয়েছে। কিন্তু তাই বলে কেনা বাঁদি, বাঁদির মেয়ে? ছি! নাসির মিয়ার রাগ বেশিক্ষণ থাকে না। তিনি হেসে ফেললেন, বললেন, বাহ, এই যে অস্ত্রটি ছেড়েছ দেখছি। তোমার বাবার ভাতের খোঁটা দেওয়াই তো তোমার চরম অস্ত্র, কায় খসরু তীর। কিন্তু ওগো বেগম সাহেবা, আমার মা তোমার বাবার ভিক্ষার অন্ন খাননি। নেই নেই করেও তার সঙ্গে যা জহরত ছিল, তাতে তোমার বাবার মতো জোতজমা 3 বার কেনা যেত। সঙ্গে সঙ্গে দৌলত উত্তর দেন, কিন্তু আমার বাবা না থাকলে সে ধন দৌলত আর তোমাকে ভোগ করতে হতো না। পথেই মেরে দিত চোর ডাকাতে। আমার বাবাই তো কেড়ে নিতে পারতেন। নাসের বললেন, কিন্তু তুমি কি ওই মেয়েটাকে হিংসে করো দৌলত? ছি! তার আগে যেন আমার গলায় দেবার মতো একগাছা দড়ি জোটে। কিন্তু লোকে কি বলে? নাসের বললেন, লোকের কথা শুনতে অভ্যস্ত নই দৌলত। তুমি না হয়ে অপর কেউ হলে তাকে স্মরণ করিয়ে দিতুম যে শাহী বংশে আমার বয়সে 2-10টা মেয়ে মানুষ রাখা আশ্চর্যও নয়, নতুনও নয়। সে ইচ্ছা থাকলে ওকে আমি এমনিই গ্রহণ করতে পারতুম। ন্যায় তো ও ধর্ম তো, সে অধিকার আমার আছে। নিকা এমনকি শাদি করলেও কেউ ঠকাতে পারত না। কিন্তু সে কথা উঠছে না। মেয়েটা আমাকে সত্যিই ভালোবাসে। তাতেই যদি আমি ওকে একটু পক্ষপাত দেখাই, সেটা কি খুব অন্যায়? ঠোঁট বেঁকিয়ে দৌলত বললেন, ভালোবাসা না ছাই, মনিবের সুহাগ নেবার জন্যে অভিনয়। সব ভালোবাসাই হয়তো অভিনয়। সে কথা ভাবতে গেলে
পৃথিবীতে বাঁচা যায় না বিবি। সে ভাবতে বসলে মরদরা পাগল হয়ে যেত। তাছাড়া আমার 50-এর উপর বয়স হলো, অভিনয় চেনবার মতো অভিজ্ঞতা কিছু হয়েছে বৈকি। দৌলত আবারও কি বলতে গেলেন, গামছায় হাত মুছতে মুছতেই হাত তুলে নাসের বললেন, থাক, যথেষ্ট হয়েছে, ও কথা খতম করো। দৌলত গুম খেয়ে বসে রইলেন। নাসের উঠে গিয়ে দাওয়ায় বসলেন। অপরাহ্নে দাওয়ায় চেটাই বিছিয়ে তার উপর ফরাশ পাতা হতো। তাকিয়ায় ঠেস দিয়ে শুয়ে থাকতেন নাসের মিয়া। গ্রামের 2-4 জন সমবয়সী ভদ্রলোক সেই সময় এসে জুটতেন একে একে। খোশ গল্পও চলত, কারোর ঝগড়া বিবাদ থাকলে সেই সময় সালিশিও চলত। আজও অভ্যাসবশত এসে শুয়েছেন, চাকর এসেছে একজন পা টিপতে। এমন সময় প্রায় ঝড়ের মতো ছুটতে ছুটতে এলেন তাঁর গোমস্তা ফরিদ মিয়া। জনাব আলী, শুনেছেন? কি ব্যাপার? বসো বসো, অত হাঁপাচ্ছ কেন? গৌরের খবর শুনে এলুম হুজুর। এইমাত্র দয়াশঙ্কর বাগচির নৌকো এসে লেগেছে ঘাটে। তিনি সোজা আসছেন গৌড় থেকে। তা তো বুঝলুম, কিন্তু খবরটা কি? অত দৌড়বার মতো কি হলো? বললেন কতকটা নির্লিপ্ত উদাসীনের মতোই, কিন্তু তার বুকের ভেতরটা যেন কি এক আশা, আগ্রহ এবং উদ্বেগে ধরফর করতে লাগল। এ ধরনের অনুভূতি ইতিপূর্বে তার কোনোদিন হয়নি। ফরিদ মিয়া কিন্তু তখনও দম নিতে পারেনি। অনেক কষ্টে হাঁপাতে হাঁপাতেই বললে, সেই কাফেরটা নির্বংশ হয়েছে হুজুর, একেবারে শেষ। সুলতান শামসুদ্দিন আহমেদ আর নেই। সুলতান মারা গেছেন? খতম। ওরই 2 বান্দা, সাদি খাঁ আর নাসির খাঁ। বড্ড নাই দিয়েছিল ওদের বোকার মতো। ইদানিং ওরা বড় বড় ওমরাওদের মাথার ওপর দিয়ে হাঁটতো একেবারে। তাদের হাতেই জান দিয়েছে উজবুকটা। দুজনে মিলে থোরকুচি করে কেটেছে। খুন হয়েছেন? সুলতান খুন হয়েছেন? খুন বলে খুন? একদম যাকে বলে বেঘরে খুন হওয়া। আরে যদি সত্যিকারের সুলতানের বংশে জন্ম হতো তাহলে বুদ্ধিশুদ্ধিও থাকতো কিছু। যারা 3 বার করে ইমান পাল্টায় তাদের কি কোনো আক্কেল থাকে? ও ভেবেছিল যে এরা আমার খুব পেয়ারের লোক, এরাই আমাকে রক্ষা করবে। এই ভেবে দেখিয়ে দেখিয়ে ওমরাহদের সামনে ওদের মাথায় তুলত। তার ফল পড়ল এবার। যে রক্ষক সেই ভক্ষক। এমন তো চিরদিনই হয়ে এসেছে ফরিদ। আমাদের বংশেই কি তা হয়নি? জোর যার, মাটি তার। আওরাত আর জমিন, যে যতদিন পারে ভোগ করতে ততদিনই তার। যাক, তাহলে নতুন সুলতান কে হবেন? সাদি খাঁ না নাসির খাঁ? ওরা মতলব করেছে হুজুর দুজনে মিলেই চালাবে। ওদের আবার বুদ্ধি দেখুন। যাকগে, অন্যমনস্কভাবে উত্তর দেন নাসের। যে যা খুশি করুক। ওদেরই আবার হয়তো একজন আর একজনকে মারবে। না মারে তাতেই বা কি? আমরা বহুদূরে আছি ফরিদ। গৌড়ের মসনদ আর এই গাঁ, 2-এর মধ্যে অনেক ফারাক। গৌড় বহু দূর। তা কি বলা যায় জনাব? পুরুষের নসিব কে বলতে পারে? ইলিয়াস শাহী বংশে এখন আপনিই জ্যেষ্ঠ। ও হো হো হো। কেমন একটা জোর দিয়ে হেসে ওঠেন নাসের। তুমি বুঝি তাই ভাবছ? আরে ওরা না থাকে নতুন বংশ গজাবে। বড় বড় আমিররা রয়েছেন, বড় বড় সিপাহ সালাররা। তাদের হাতে টাকা, তাদের হাতে লোকজন। গরিব নিঃস্ব নাসের মিয়ার কথা কারো মনেও পড়বে না। আর মনে না পড়াই ভালো, মনে পড়লেই বরং ভয়। সঙ্গে সঙ্গে মনে হবে যে ইলিয়াস শাহীর 1 ফোঁটা রক্ত থাকলেই মসনদের দাবিদার থাকবে। ও শেষ করে দেওয়াই ভালো। নাও, তুমি এখন আদায় উসুলের কথা বলো। রাত্রের সন্ধ্যার পর পুরুষরা বিদায় নিলে রাবেয়া এসে পায়ে তেল মাখাতে বসল। অনেকক্ষণ ধরে নিঃশব্দে তেল মাখিয়ে গেল রাবেয়া। অন্যদিন মালিক আর বাঁধি এই সময় দুজনে অনেক গল্প করে। ছেলে মানুষই নানা রকমের গল্প।
কিন্তু আজ কোনো এক কারণে দুজনেই স্তব্ধ। রাবেয়ার মুখ বন্ধ করেছে একটা সংকোচ, আর নাসের অন্যমনস্ক, কি যেন ভাবছেন আকাশ পাতাল। অনেকক্ষণ পরে নাসের আস্তে আস্তে ডাকেন, রাবেয়া। চমকে ওঠে রাবেয়া। জানাব। কাছে আয়, বুকটা একটু হাত বুলিয়ে দে। রাবেয়া কাছে এসে বসে, অল্প তেল দিয়ে বুকটা মালিশ করতে থাকে। নাসের সস্নেহে ওর হাতের ওপর একটা হাত রাখেন। রাবেয়া, আচ্ছা ধর, আমি যদি কোনো দিন রাজা হই, তোর আনন্দ হবে না? চমকে কেঁপে ওঠে রাবেয়া। সে কম্পন নাসের শুদ্ধ অনুভব করেন। অনেকক্ষণ পরে শুষ্ক কণ্ঠে রাবেয়া উত্তর দেয়, হবে বই কি জনাব, হবারই তো কথা। রাবেয়া, তুই আমাকে তো ভালোবাসিস। যাকে ভালোবাসা যায় তাকে ছুঁয়ে মিছে কথা বললে তার অনিষ্ট হয় তা জানিস? হিন্দুরা অন্তত তাই বলে। হঠাৎ হাতটা ওর বুকের ওপর থেকে টেনে নেয় রাবেয়া, কতকটা নিজের অজ্ঞাতসারেই। হেসে উঠে নাসের বলেন, তার মানে তুই আমার সঙ্গে মিছে কথাই বলছিলি। কিন্তু কেন রে? আমি যদি রাজা হই তাহলে তোর ভয় কি? খবরদার, আমার কাছে মিছে কথা বলিস নে, খুলে বল। রাবেয়া চুপ করে থাকে। নীল সরোবরে আবার জোয়ার আসে, দুচোখ আসে ওর ছলছলিয়ে। অনেকক্ষণ পরে বলে, আপনি সুলতান হয়ে গৌড়ে গেলে আমি আপনাকে হারিয়ে ফেলব জনাব। আপনার এই পা দুটি সেবা করতে না পারি তো আমার জীবনে আর রইল কি? দূর পাগলি, আমি যদি গৌড়ে যাই তো তোকে কি ফেলে যাব? তোকেও নিয়ে যাব। সে হয় না জনাব। গৌড়ের প্রাসাদ আমরা কল্পনা করতে পারি না। সেখানের হারেমে কত সুন্দরী বাঁধি, কত আমিরের মেয়ে আপনার সেবা করার জন্যে লালায়িত হবে। শুনেছি কোন দূর হিস্পানি দেশ, কুদিস্তান, আরমানি দেশ থেকে বাঁধি আসে। সেখানে আমার কোনো প্রয়োজন থাকবে না জানাব। আমার চোখে রাবেয়াই বেশি সুন্দরী। চিরাগের আলোতেও রোশনাই হয় জনাব, যতক্ষণ না সূর্য ওঠে। আচ্ছা, আমাকে তুই এত ভালোবাসিস কেন রাবেয়া? আমি তো বুড়ো, তোর বাপের বয়সী। তা তো কোনো দিন ভেবে দেখিনি। একটু একটু করে যেমন জ্ঞান হয়েছে, এই পা দুটি জীবনের সবচেয়ে বড় কামনার জিনিস ভেবেছি। বেশ তো, তাই যদি হয় আমি তোকে বিয়ে করব। তুই হবি আমার বেগম, রাবেয়া বেগম। তখন তোরই কত বাঁধি থাকবে। তাতেও আমার লোভ নেই জানাব। আমার বাঁধি থাকবে সত্যি, কিন্তু আমি যে চাই আপনার বাঁধি হয়ে থাকতে। না জানাব, সেখানে আপনার অনেক বেগমের একজন হয়ে আপনার বদলে হিরে জহরত নিয়ে ভুলে থাকতে আমি চাই না। বছরে হয়তো একদিন আপনার দেখা মিলবে কি মিলবে না, সেখানে এই পায়ে হাত বুলিয়ে দেবার মতো অনেক ভালো হাত তপস্যা করবে। সেখানে আপনি আমাকে মনে রাখবেন এমন অসম্ভব আশা আমি করি না। তুই আমার বেগম হতেও রাজি নোস? তাহলে আমি যদি কোনো দিন গৌড়ের তক্তে বসি, তুই কি করবি? এখানে খালি বাড়িতে আপনার ওই জুতো জোড়া নিয়ে দিন কাটাবো। গৌড়ের রাজপ্রাসাদের সুখ সৌভাগ্যে আমার কোনো লোভ নেই জানাব। তাই তো, ভাবিয়ে দিলি। আচ্ছা, যদি আমি হুকুম করি? আমি বাঁধি, হুকুম করলে তা তামিল করতে হবে বই কি। আহত কণ্ঠে নাসের বললেন, তুই বাঁধি? এতদিনে কি এই পরিচয়ই তোর দাঁড়িয়েছে? আমি তোকে বাঁধি বলে ভাবি? মাথা হেঁট করে রাবেয়া বলে, তা ভাবেন না বলেই তো সাহস করে এত কথা বলতে পারলুম জানাব।
আর যদি কখনো সে সৌভাগ্যের দিন আসে, সুলতান হয়ে গৌড়েই আপনি চলে যান, তো সেদিন সেই সাহসেই আপনার কাছে ভিক্ষা চেয়ে নেব আমার স্বাধীনতা আর এই বাড়ি, আমার এই সুখ স্বর্গ। নাসির একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই যা রাবেয়া, আমার ঘুম পাচ্ছে। দুরাশা নেই নাসিরের কোনো কালেই। গৌড়ের মসনদ নিয়ে তিনি কোনো দিনই মাথা ঘামাননি। দুদিনের চিত্তচাঞ্চল্য তাই ঠিক দুদিনেই চলে গেল। আবার প্রতিদিনের মতো তিনি মাঠে মাঠে চাষের তদারক করে, প্রজাদের ঝগড়া মিটিয়ে, দাবা খেলে সুখে এবং শান্তিতে দিন কাটাতে লাগলেন। গৌড় বহুদূর, সেসব কথা ভেবে মন খারাপ করে লাভ কি? কিন্তু সত্যি সত্যি একদিন খবর এসে পৌঁছল, বিরাট এক শাহী ফৌজ এই দিকেই আসছে। লোক লস্কর, হাতি ঘোড়া, সে বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার, তাই ধীরে ধীরেই চলে। যারা দেখেছে তারা 7 দিনের পথ 2 দিনে এসে খবর দেয়। আশা নিরাশায়, আনন্দে ও ভয়ে নাসিরের বুক কাঁপে। ছেলেদের মুখ ওঠে শুকিয়ে, অথচ অস্পষ্ট কোনো এক লোভে চোখ দুটোও জ্বলে। সামনে বিপুল বিপর্যয়, সন্দেহ নেই। হয় এসপার নয় ওসপার, হয় তখ্ত নয়তো মৃত্যু। এ দুটোর মধ্যে অন্য কোনো পথ নেই। রাবেয়া কিন্তু এবার কাঁদে না। কলের পুতুলের মতো প্রতিদিনের কাজ করে যায়। কোথাও এতটুকু ত্রুটি বিচ্যুতি ঘটে না। নাসির মিয়াও তার আচরণে কোনো গলদ পান না, কিন্তু তবু তিনি একটা অস্বস্তি অনুভব করেন। পাষাণের মতো ভাবলেশহীন রাবেয়ার মুখ, কিন্তু চোখ দুটি যে স্তম্ভিত কান্নায় রক্তোৎপল হয়ে উঠেছে তা তিনিও লক্ষ্য করেন। অবশেষে একদিন প্রত্যুষে গ্রামের প্রান্তে অগ্রবাহিনীর ছাউনি পড়ল। গৌড়ের 7 জন সবচেয়ে সম্ভ্রান্ত আমির এলেন ঘোড়ায় চেপে, সঙ্গে একটি সুসজ্জিত হাতি, তাতে সোনার শূন্য হাওদা। নাসির মিয়া প্রশান্ত মুখে বাইরের দাওয়ায় বসেছিলেন ফরাশ বিছিয়ে। যদি মরতে হয় তো ইলিয়াস শাহের পৌত্রের মতোই মরবেন। ভয় যেন না প্রকাশ পায় তার ভঙ্গিতে বা আচরণে, ভয় কিংবা প্রাকৃত জনচিত কোনো বিস্ময়। আমিরের দল দূরে মাঠের মধ্যেই ঘোড়া থেকে নামলেন। কুর্নিশ করতে করতে এগিয়ে এলেন সামনে। তারপর সামনের ফরাসে হাঁটু গেড়ে বসে বললেন, গৌড় বাংলার ন্যায়সঙ্গত সুলতানের কাছে আমাদের বহুত বহুত সালাম। জাহাপানা, গৌড়ের তখ্ত থেকে বেঈমানের চিহ্ন তাদেরই রক্তে ধুয়ে গেছে। সে তখ্ত আজ খালি। পুণ্যশ্লোক ইলিয়াস শাহের পৌত্রকে আজ আমরা ফিরিয়ে নিয়ে যেতে এসেছি তাঁরই ন্যায্য মসনদে। অনুগ্রহ করে চলুন সম্রাট। নাসির মিয়া বিচলিত হলেন না, আনন্দ প্রকাশ করলেন না। বস্তুত কোনো ভাবই ফুটল না ওর মুখে। তিনি শুধু পুত্রকে ইঙ্গিত করলেন আতর আর পান দিতে। মাননীয় অতিথিদের সংবর্ধনা জানানো তার কর্তব্য। অনেকক্ষণ পরে প্রশ্ন করলেন, সাদি খাঁ নেই তা শুনেছি, নাসির খাঁও তাহলে নেই? না জাহাপানা, সেও তার এক বান্দার হাতে প্রাণ দিয়েছে। এখন আর কোনো বাধা নেই। আপনি চলুন আপনার পাওনা বুঝে নিতে। কিন্তু আপনারাই তো রয়েছেন, আপনারা থাকতে আমি আর কেন? আপনারা কেউ বসলেই ঠিক হতো নাকি? কি বলছেন? ইলিয়াস শাহের পৌত্র প্রপৌত্ররা জীবিত থাকতে আমরা বসব তার সিংহাসনে? কিন্তু তার সিংহাসনে যখন ভাতুরিয়ার কাফের জাগিরদার এসে বসেছিল, তখন আপনারা তো কেউ প্রতিবাদ করেননি, বরং সাহায্য করেছিলেন। এমনকি জৌনপুরের মোল্লার দল এসে যখন তাকে উচ্ছেদ করতে গিয়েছিল, তখন আপনারাই তাকে সলা পরামর্শ দিয়ে বাঁচিয়েছিলেন। জালালউদ্দিনের পরও বহুকাল কেটে গিয়েছে, কই আপনারা তো এতকাল
ইলিয়াস শাহের তখ্ত তার ন্যায্য উত্তরাধিকারীকে দেবার জন্যে ব্যস্ত হননি? আমিরের দল নতমুখে বসে রইলেন। অনেকক্ষণ পরে একজন ধীরে ধীরে বললেন, আমরা ঠিক এর জন্য দায়ী নই জাহাপানা। যদি আমাদের পিতা পিতৃব্যের প্রাপ্য তিরস্কার মাথা পেতে নিতে বাধ্য। আমাদের অপরাধ স্বীকার করছি। আপনি মহানুভব, আমাদের ক্ষমা করুন। হাতি প্রস্তুত, চলুন জাহাপানা। আমরা সবাই আপনার সামনে আল্লাহর নাম নিয়ে শপথ করছি, আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকতে ইলিয়াস শাহের তখ্তে আর কাউকে বসতে দেব না। আপনার শাহী রক্ষা করতে আমরা জান দেব। চলুন জনাব। নাসির তবু অবিচলিত। খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আপনারা বহুদূর থেকে এসেছেন, আগে আতিথ্য গ্রহণ করুন, বিশ্রাম করুন। আমিও কথাটা ভেবে দেখি। ভেবে দেখার প্রস্তাবে ওমরাহরা একটু বিস্মিতই হলেন। গৌড়ের সিংহাসন যেচে এসেছে এক সামান্য চাষির কাছে, এখনো ভেবে দেখার কিছু আছে নাকি? ওদের মনের ভাব বুঝতে পেরে নাসের হাসলেন। বললেন, ভেবে দেখা দরকার বইকি, ভালো করেই ভেবে দেখতে হবে। খাঁ খানান রহমতুল্লাহ, আপনাকেই সোজা কথাটা বুঝিয়ে বলি। আপনি এদের মধ্যে জ্যেষ্ঠ। এখানে আমার সিংহাসন নেই, অগণিত দাসী চাকর নেই, সোনার থালায় খাবার আসে না, কিন্তু এখানে শান্তি আছে, নিশ্চিন্ত নিরাপদ জীবন আছে। সোনার থালার খাবার একজনকে দিয়ে চাখিয়ে নিতে হয়, তাতে বিষ আছে কিনা। কাঁসার থালায় নিজের চাষের ভাত নিশ্চিন্ত মনে আহার করতে পারি। সুখ ও শান্তি একদিকে, আর একদিকে প্রাচুর্য, বিলাস এবং অশান্তি। কিসের বদলে কি পাচ্ছি একটু ভেবে দেখা দরকার নয় কি? ওমরাহরা নিরুত্তর রইলেন। তাঁরা দয়া করে একজনকে সিংহাসনে ডেকে নিতে এসেছিলেন, এখন যেন মনে হচ্ছে তাঁরাই অনুগ্রহ প্রার্থী। শরবত এসে পৌঁছল। উৎকৃষ্ট আখের গুড়ের শরবত, লেবুর রস দেওয়া। নিজের হাতে শরবতের ঘটি এগিয়ে দিলেন নাসের মিয়া। মধ্যাহ্ন ভোজন শেষ করে দৌলতের ঘরে আসতেই তিনি অসহিষ্ণুভাবে প্রশ্ন করলেন, কি ঠিক করলে? নাসের ক্লান্ত চোখ দুটি তুলে তাকালেন। দাঁড়াও, কাল সকাল পর্যন্ত সময় নিয়েছি। এত ব্যস্ত হচ্ছ কেন? ভেবে দেখি। দৌলত বলে উঠলেন, এতে ভাববার কি আছে তাই তো বুঝি না। ন্যায্য প্রাপ্য, তোমার পিতৃপিতামহের সিংহাসন, সেই পাওনা বুঝে নেবে, তাতে ভাবার কি আছে? গৌড় বাংলার জনসাধারণ ন্যায় তো তোমার প্রজা, তাদের প্রতিও তোমার একটা কর্তব্য আছে, সে কর্তব্য তোমার পিতৃঋণ। নাসের বললেন, দৌলত, মানুষের যখন যেটা সুবিধা হয় সেইটেকেই সে অনায়াসে কর্তব্য বলে খাড়া করে। তাতে বিবেককে ঘুষ খাওয়ানো হয়, কিন্তু তাকে ঠকানো যায় কি? তারপর একটু কঠিনভাবেই বললেন, কিন্তু সে কথা ঠিক, তোমার সঙ্গে আলোচনা করতে আসিনি। ভেবেছিলুম তোমার কাছে একটু শান্তি, একটু বিশ্রাম পাব, কিন্তু দেখছি আমি ভুল করেছিলুম। আমি তোমার স্ত্রী, তোমাকে ন্যায়ের পথে, গৌরবের পথে চালিত করা আমার কর্তব্য। স্ত্রীর কাছ থেকে তোষামোদ আশা করো না, তার জন্য তোমার ঢের বাঁধি আছে। হ্যাঁ, সেইখানেই যাব। আমার ভুল হয়েছিল দৌলত। নাসের ঘর থেকে বেরিয়ে এলেন এবং মুহূর্ত মাত্র কোনো দিকে না তাকিয়ে, কারো দিকে দৃকপাত মাত্র না করে সোজা রাবেয়ার ঘরের সামনে এসে ডাকলেন, রাবেয়া। রাবেয়া মালিকের খাওয়ার পরই নিজের ঘরে চলে এসেছিল। এটুকু নাসেরের চোখ এড়ায়নি। এখন দেখলেন তাঁর অনুমানই ঠিক। রাবেয়া পাষাণ মূর্তির মতো তার শয্যায় স্তব্ধ হয়ে বসে আছে, চোখ দুটি নিরুদ্ধ কান্নায় জবা ফুলের মতো লাল।
প্রথম ডাক তার কানেই যায়নি। নাসের এবার চৌকাঠের মধ্যে ঢুকে ডাকলেন, রাবেয়া। চমকে প্রায় লাফিয়ে উঠল রাবেয়া। এ কি জানাব, এখানে না, এখানে না, ছি ছি, এ যে আপনার বাঁদির ঘর। আমি যাচ্ছি, দয়া করে আপনি বেরিয়ে চলুন। হুম, দৃঢ় কণ্ঠে ঘাড় নাড়েন নাসের। যাব বলে আসিনি রাবেয়া, তোর কাছেই এসেছি। আজ আমার বিশ্রাম পাওয়ার মতো আর কোনো জায়গা নেই। যেখানেই যাচ্ছি সিংহাসন তাড়া করে আসছে। সবাই আমাকে রাজা করতে চায়। সকলে যেন লুব্ধ, হিংস্র হয়ে উঠেছে। বারবার আমার বড় ছেলে তো স্পষ্টই বলে দিল যে আমি যদি না যাই তো সে তার হক ছাড়বে না। একটু যে কোথাও নিভৃতে ভাবব সে স্থানও আমার নেই। তাই এখানে এলুম রাবেয়া। রাবেয়া ব্যাকুল কণ্ঠে বললে, কিন্তু এখানে যে থাকতে নেই আপনার জানাব। কে কি ভাববে বলুন তো? আপনার দুটি পায়ে পড়ি, আপনি অন্য কোথাও চলুন। নাসের ততক্ষণে এগিয়ে এসে ওর বিছানায় বসে পড়েছেন। ওর একটা হাত ধরে টেনে নিজের পায়ের কাছে বসিয়ে বললেন, জানিস, আজ আমি গৌড়ের সুলতান। আমি যেখানে যাই সেইটেই আমার ঘর। নে বস, পায়ে হাত বুলিয়ে দে। রাবেয়া আর প্রতিবাদ করলে না। নীরবে নত মুখে বসে ওর পায়ে হাত বুলিয়ে দিতে লাগল। নাসেরও অনেকক্ষণ স্থির দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে থেকে সহসা রাবেয়ার মাথাটা নিজের হাঁটুর ওপর চেপে ধরে জোর করে ওর মুখটা তুলে ধরলেন। ঈষৎ গাঢ় কণ্ঠে ডাকলেন, রাবেয়া, তুই অন্তত আমায় গৌড়ের তখ্ত নিতে পরামর্শ দিবি না? তুই বলবি না ওখানে যেতে? ঠোঁট দুটো কাঁপল অনেকক্ষণ ধরে রাবেয়ার। তারপর কণ্ঠস্বর ফুটল, কেন বলবো না জনাব? বলাই তো উচিত। এ আপনার হক। তাছাড়া আপনার প্রজারা, ইলিয়াস শাহী সুলতানের প্রজারা বহুদিনের কুশাসনে তিক্ত বিরক্ত। আপনার মতো লোকের শাসনই তাদের দরকার। বহুর কল্যাণে নিজের সুবিধাও ত্যাগ করা উচিত আপনার। তুইও এই কথাই বলছিস? আপনি তো জানেন জনাব, আপনার কাছে মিছে কথা আমি বলি না। বেশ, তাহলে আর একটা সত্য কথা বল। আমি যদি গৌড়ে যাই, তুই আমার সঙ্গে যাবি তো? রাবেয়া নিরুত্তর। বল, উত্তর দে, সত্যি কথা বল নির্ভয়ে। রাবেয়া স্থির কণ্ঠে বললে, না। রাবেয়া, তুই তো আমাকে ভালোবাসিস। আমাকে ছেড়ে থাকতে পারবি? ভালোবাসি বলেই পারবো জানাব। চোখের সামনে থেকে দূরে চলে যেতে পারবো না। তার চেয়ে দূরে বসে আপনার কথা ভাবব, সে ঢের ভালো। নাসের ভ্রুকুটিবদ্ধ নেত্রে এক দৃষ্টে সামনের দেওয়ালটার দিকে চেয়ে রইলেন। ঘরের মধ্যে নিঃসীম স্তব্ধতা। দুজনের দ্রুত নিঃশ্বাসের শব্দ দুজনে শুনতে পাচ্ছেন। বাইরে রাজ অতিথি সৎকারের কোলাহল যেন দূরশ্রুত সাগর গর্জনের মতোই ওদের কাছে সুদূর হয়ে পড়েছে। অনেকক্ষণ পরে নাসের বললেন, আমি যদি তোকে বিয়ে করি রাবেয়া? আপনার করুণার সীমা নেই তা আমি জানি, কিন্তু আমার অপরাধ বাড়াবেন না। আমি বাঁদি, বাঁদির মেয়ে, সেই আমার একমাত্র পরিচয় থাক। নাসের দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। বললেন, আমার মন স্থির হয়ে গেছে রাবেয়া, এবার আমার শান্তি। রাবেয়া যেন নিমেষে পাগল হয়ে উঠল। সে হাঁটু গেড়ে বসে সবলে ওর হাঁটু দুটো জড়িয়ে ধরলে। বললে, কি মন স্থির করলেন জনাব? আমাকে বলে যেতে হবে। নাসের আবার বসলেন। বাইরের দাওয়ায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে
স্ত্রী ও পুত্রের দল। কিন্তু ওদের তিনি চিনে নিয়েছেন, ওদের মতামতের জন্য তিনি ব্যস্ত নন। বসে পড়ে রাবেয়ার মাথায় হাত রেখে বললেন, তামাম দুনিয়ার রাজগীর চেয়ে একটি মাত্র হৃদয়ের রাজগীর অনেক বড় রাবেয়া। আমার ক্ষুধা অন্তত আমাকে তাই বলেন। আরও আরও জোরে ওর পা দুটো রাবেয়া বুকের ওপর চেপে ধরে। চোখে তার জল নেই, সমস্ত জল যেন রক্ত হয়ে শিরাগুলি পূর্ণ করে তুলেছে। অস্পষ্ট অশ্রুবিকৃত কণ্ঠে সে বলে, আপনি আমাকে ভালোবাসেন জনাব, এত ভালোবাসেন? হ্যাঁ, বাসি রাবেয়া। আমাকেও তো এত ভালো কেউ বাসে না। আজ এই বয়সে আমি এ রত্ন হারাতে রাজি নই রে, দুনিয়ার সব জহরতের বদলেও না। আমি আমি যাব আপনার সঙ্গে জনাব, বিহ্বল ভগ্ন কণ্ঠে বলে রাবেয়া। বাঁচালি, আহ, তুই আমাকে বাঁচালি রাবেয়া। নাসের ওর ঘর থেকে বেরিয়ে দাওয়ায় চলে গেলেন। ছেলেকে ডেকে বললেন, খাঁ খানানকে ডেকে বলো আমি তখ্ত গ্রহণ করলুম। কাল প্রত্যুষে যাত্রা করতে পারব, তিনি যেন এখনই সব প্রস্তুত রাখেন। চারিদিকে কোলাহল উঠল, আনন্দের কোলাহল। নূতন সুলতানের জয়ধ্বনিতে চারিদিকের আকাশ বাতাস কম্পিত হতে লাগল মুহুর্মুহ। কেবল সেই সমস্ত কোলাহলের মধ্যে নিজের ঘরের মেঝেতে তেমনই স্তব্ধ হয়ে বসে রইল রাবেয়া, নিজের বুকটা নিজেরই দুহাতে চেপে ধরা, দৃষ্টি তেমনই নির্নিমেষ। শুধু সেই জমাট রক্ত গলেছে, বিস্ফারিত চক্ষুর কোণ বেয়ে নিঃশব্দ ধারায় ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। পরের দিন ভোরবেলায় একদল যাত্রা শুরু করলেন। তার মধ্যভাগে রইলেন সুসজ্জিত হাতির ওপর সোনার দাওয়ায় গৌড় বাংলার নূতন ইলিয়াস শাহী সুলতান নাসিরুদ্দিন আবুল মুজাফফর মাহমুদ শাহ আর তাঁর জ্যেষ্ঠ পুত্র রুকনুদ্দিন বারবাক শাহ। স্থির হল গৃহস্থালী ভেঙে বেগম ও অন্যান্য পরিজনরা দু একদিন পরে যাত্রা করবেন। শুধু রাবেয়াকে সঙ্গে নিতে চেয়েছিলেন সুলতান, কিন্তু সে রাজি হয়নি। কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে বলেছিল, ছি, সে বড় খারাপ দেখাবে জনাব। আপনি নিশ্চিন্ত হয়ে যাত্রা করুন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি গৌড়ে পৌঁছব ঠিক। সুলতান হেসে ওর গাল টিপে আদর করে বিদায় নিয়েছিলেন। গৌড়ে পৌঁছে সমস্ত উৎসব সমারোহের মধ্যেও তাঁর শান্তি রইল না। তিনি বারবার দ্রুতগামী ঘোড়সওয়ার পাঠাতে লাগলেন। দেখে এসো আর কত দূর, কত দূরে হারেম এসে পৌঁছেছে। অবশেষে একদিন মহামান্না বেগম সাহেবারা এসে পৌঁছলেন। তাঁদের মহামূল্য কিংখাপের ঘেরাটোপ দেওয়া ডুলি একে একে রাজপ্রাসাদের অন্দরমহলে এসে নামল। কিন্তু সুলতানের সেদিকে দৃষ্টি নেই। তিনি উৎসুক ব্যগ্র নেত্রে চেয়ে আছেন পিছনে বাঁদিদের ডুলির দিকে। উদ্বিগ্ন কণ্ঠে ছোট ছেলেকে প্রশ্ন করলেন, সবাই ঠিক ঠিক এসে পৌঁছেছে তো? সব, নিশ্চিন্ত নিরুদ্বিগ্ন কণ্ঠে সে উত্তর দেয়। কেবল রাবেয়া। রাবেয়া কি? রাবেয়ার কি হয়েছে? ঠিক বোঝা গেল না। ও নাকি পথে কোনোদিনই কিছু খায়নি, কেউ সে খবরও রাখত না। আমি যখন খবর পেলাম তখনই হাকিম সাহেবকে পাঠালাম, কিন্তু তিনি বললেন দীর্ঘদিনের উপবাসে দেহকে একেবারে নষ্ট করে ফেলেছে, বাঁচানো কঠিন। তবু তিনি চিকিৎসা করেছিলেন, কিন্তু অবস্থা বিশেষ ভালো নয় নাকি। ওই যে শেষের ডুলিতে আছে। শেষ কথা শোনার জন্য সুলতান অপেক্ষা করেননি, ছুটে এসে অধীর হস্তে ডুলির পর্দা সরিয়ে দিলেন। রাবেয়া, রাবেয়া, এ কি করলি? শীর্ণ হাত একখানি বেরিয়ে ওর পায়ে পড়ল।
আমি আমার কথা রেখেছি, গৌড়ে পৌঁছেছি। এবার ছুটি দিন জনাব। চোখে রক্ত বুঝি মুখে নেমেছে। তারই এক ঝলক ঠোঁটের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ে একটা হাসির ভঙ্গিতে মুখখানা বিকৃত হয়ে স্থির হয়ে গেল। এতক্ষণ শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প বাঁদির মেয়ে। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।